আজকের আমাদের ক্লাস হচ্ছে লেকচার ক্লাস হচ্ছে 9। স্পোকেনের ক্লাস যদি বলি সেটা 3। এবং প্র্যাকটিক্যাল স্পোকেনের ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সিম্পল টেন্সের উপর, অর্থাৎ ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। দেন নেক্সট ক্লাস আমি আপনাদের প্র্যাকটিসের উপর নিয়েছিলাম গতকাল। তো আজ হচ্ছে এই টেন্সের উপর সেকেন্ড ক্লাস। আমার এই কোর্সের সবগুলো ক্লাসের ভিতরে 9th ক্লাস। আমার এই কোর্সের স্পোকেনের ক্লাস যেদিন থেকে শুরু করছি তার থার্ড ক্লাস হিসাব হচ্ছে এটা। এখন দেখেন, আমরা যদি শুরু করি, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আজকের এই ক্লাসটিতে আমরা দেখব। কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে কন্টিনিউয়াস মানে কি, আগে এটা বুঝতে হবে। চলমান। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে পার্ট বা ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমি জাস্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স গুলো এর আগে ক্লিয়ার করেছি। আজ আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স দেখব। তো কন্টিনিউয়াস মানে কি বললাম, যে চলমান। চলমান মানে কি, বর্তমানে বা রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝালে তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। অতীতে, পাস্টে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল এরকম বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে এমন বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। দিজ আর ভেরি সিম্পল। এখানে কমপ্লেক্সিটি বা জটিলতা সৃষ্টি করার কিছু নাই। কমপ্লেক্স কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স এগুলো খুব বেশি কঠিনও না, বাট আমরা মনে করি এগুলো কঠিন। সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে কনফিউশন ক্রিয়েট করে, সব থেকে বেশি ব্যবহৃত হয় ওই সিম্পল বা ইনডিফিনিট টেন্স গুলো, যেটা আমি এর আগের 2টা ক্লাসে আমি আলোচনা করেছি। কন্টিনিউয়াস টেন্স গুলো তুলনামূলক সহজ। কেন সহজ বলছি আপনারা এবার বুঝে দেখেন। দেখেন, সাবজেক্টের পর অক্সিলারি বা হেল্পিং ভার্ব এখানে বসে থাকে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর, এটা পার্সন ভেদে পরিবর্তন হয়। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি ব্যবহৃত হয়। শ্যাল সাবজেক্ট যদি আই এবং উই হয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আদারওয়াইজ অন্য সব জায়গায় শ্যালের ব্যবহার করা যায় না। বাট উইলকে যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায়, এজন্য সব জায়গায় উইল রাখলে আর কোনো কনফিউশন থাকে না। মডার্ন গ্রামার অনুযায়ী ফিউচার টেন্সের ক্ষেত্রে, সেটা ফিউচার ইনডিফিনিট হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, এই উইলের ব্যবহারটাই হয়। আর মেইন ভার্বের সাথে আইএনজি থাকে। এইটাকে বলা হয় ভার্বের V4 ফর্ম। একটা ভার্বের টোটাল ফর্ম থাকে 5টা। আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে। V1 মানে প্রেজেন্ট ফর্ম, যেটা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। V2 মানে পাস্ট ফর্ম, যেটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহৃত হয়। আর মনে করা হয় যে কন্টিনিউয়াস টেন্স গুলোতে ওই V1 এর সাথে আইএনজি যুক্ত হয়, বাট ওইটারও একটা নাম আছে, সেটা হচ্ছে V4। V3, V4, যার মানে হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম বা প্রোগ্রেসিভ ফর্ম। প্রোগ্রেসিভ ফর্ম। আর V5 একটা আছে যাকে থার্ড পার্সন ফর্ম বলা হয়। প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এইটাও একটা ভার্বের আলাদা ফর্ম, যেটাকে V5 বা থার্ড পার্সন ফর্ম বলে। তো এই যে রাইটিং, প্লেইং, ড্রাইভিং, সিঙ্গিং, জয়নিং, ড্রয়িং, রিডিং, ইটিং, এগুলো ভার্ব। সাবজেক্ট বসবে আগে, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব। হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের সমন্বয়ে ওই কথাটা প্রকাশ করবে যে কন্টিনিউয়াস টেন্সে একটা কাজ হচ্ছে, হচ্ছিল বা হতে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস হলে হচ্ছিল, হচ্ছিল, হয়েছিল না, হচ্ছিল। আর ফিউচার কন্টিনিউয়াস হতে থাকবে। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আই অ্যাম রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখছি। আই এম রাইটিং আ লেটার। আই ওয়াজ রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখিতেছিলাম বা লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখতে থাকবো। আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছিলাম। আমরা ক্রিকেট খেলছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলতে থাকবো। আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার। তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার।
তুমি একটা গাড়ি চালাচ্ছিলে বা চালাইতেছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল বা গাচ্ছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে জয়েন করছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। অর্থাৎ রাইট নাও, বর্তমানে, ইনস্ট্যান্টলি কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছিল। পাস্ট কন্টিনিউয়াস, দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। ইট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস। রানা ইজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, রানা ওয়াজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছিল বা পড়িতেছিল। পাস্ট কন্টিনিউয়াস, রানা উইল বি রিডিং আ বুক, রানা একটা বই পড়তে থাকবে। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো এইভাবে আপনারা ইট দিয়ে এখানে ওইভাবে সেন্টেন্সটা মিলানো যায় না, এটা আর করলাম না। সো এইভাবে আপনারা সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবেন। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এখানে সবই দেওয়া আছে। দেখেন, আই অ্যাম সিঙ্গিং আ সং, আমি একটা গান গাচ্ছি বা গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতেছিলাম, আমি একটা গান গাইতেছিলাম। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতে থাকবো। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। যাদের কাছে আমার লেখা বইটা আছে, বইয়ের ভিতরে টেন্স, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2, হয়তো 10 বা 11 নম্বর লেসনে দেখেন এগুলো সবই দেওয়া আছে ধারাবাহিকভাবে। হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে। হি ওয়াজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছিল বা শিখিতেছিল। হি উইল বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে থাকবে। দেখেন, একটা সেন্টেন্স শুধু তৈরি করে রাখলে হবে না, সেই সেন্টেন্স বা বাক্যকে আমাদের নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করতে হবে। নেগেটিভ করাটা খুবই সহজ, সেটা কি, না বোধকের জন্য অক্সিলারি ভার্বের সাথে আপনাকে নট বসাতে হবে। অর্থাৎ এই বাক্যের ভিতরে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে, এর সাথে নট বসালেই বাক্যগুলো নেগেটিভ হয়ে যাবে। আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি না। আই ওয়াজন্ট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছিলাম না। আই ওন্ট বি, মানে উইল নট বি কে, উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্ট ফর্মে ওন্ট বলা হয়। আই ওন্ট বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো না, আমি ক্রিকেট খেলতে থাকবো না। ইউ আর্ন ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ না বা চালাইতেছো না। আর নট, ইউ ওয়ারেন্ট ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে না বা চালাইতেছিলে না। ইউ ওন্ট বি ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাতে থাকবে না। সো এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো তৈরি হয়ে থাকে। আপনারা একটু প্র্যাকটিস করবেন। যখন আপনি কোশ্চেন তৈরি করবেন, এই কোশ্চেন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তখন এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব গুলোকে সাবজেক্টের আগে আনতে হবে। আর একটা নোট হচ্ছে, ফিউচার টেন্সের ক্ষেত্রে বিটা সাবজেক্টের পরে বসবে, একসাথে উইল বি আসবে না। মানে বিষয়টা কেমন দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন। মনে করেন তুমি বই পড়ছো, ইউ আর রিডিং আ বুক। আমি যদি বলি তুমি পড়ছো না, ইউ আর নট রিডিং আ বুক। তুমি কি বই পড়ছো, তখন ইংলিশটা কি হবে, আর ইউ রিডিং আ বুক। তুমি কি বই পড়ছো, আর ইউ রিডিং আ বুক। তুমি কি একটা বই পড়ছো, আর ইউ রিডিং আ বুক। অর্থাৎ হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। ওয়াই আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটা বই পড়িতেছিলে বা পড়তেছিলে। ওয়াই আর ইউ রিডিং আ বুক, উইল ইউ বি রিডিং আ বুক, তুমি কি একটা বই পড়তে থাকবে। উইল ইউ বি রিডিং আ বুক, তুমি কি একটা বই পড়তে থাকবে। দেখেন, উইল বি ইউ না, অনেকে এটা করে ফেলে, কিন্তু এখানে বিটা সাবজেক্টের পরে থাকবে। ঠিক আছে, বিটা সাবজেক্টের পরে থাকবে। আবারও বলছি, উইল বি ইউ না, উইল ইউ বি রিডিং আ বুক। এই জন্য এই নোটটা দেওয়া যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বি হবে।
ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বি হবে, ঠিক আছে? উইল ইউ বি রিডিং আ বুক, ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে, বাংলা বুঝবেন কিন্তু। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না। আর ইন্ট্রোগেটিভে কি, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আসবে। ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে। অজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছিল। ওয়াজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছিল। উইল হি বি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে। উইল হি বি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে। আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ওয়ার ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাইতেছিলে বা চালাচ্ছিলে। উইল ইউ বি ড্রাইভিং আ কার, তুমি কি একটি গাড়ি চালাইতে থাকবে। উইল ইউ বি ড্রাইভিং আ কার, তুমি কি একটি গাড়ি চালাতে থাকবে। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়। এরপর এখানে আরেকটা কথা বলছে, দেখেন স্টেপ 4, এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয়, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। আরেকটা বিষয় হচ্ছে অ্যামেন্ট কখনো হয় না, অন্যান্য জায়গায় ভার্বের সাথে নট বসায় কন্ট্রাস্ট করা যায়। এই অ্যাম নট কে কন্ট্রাস্টে যদি বলাও হয়, তখন সেটা এইন্ট হয়, AINT, অথবা আপনাকে ফুল ফর্মে নট ব্যবহার করতে হয়। যেমন অ্যাম আই নট রিডিং আ বুক, আমি কি বই পড়ছি না, অ্যামেন্টাই কখনো বলা যায় না। অথবা এইন্ট বলা যায়, AINT, এইন্ট আই রিডিং আ বুক। সো অ্যাম আই নট এরকম ফুল ফর্ম এটা বলবেন। ওয়ারেন্ট ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়ছিলে না, মানে ওয়ার ইউ নট। এখানে একটা বিষয় আছে, আমি বলছি, একটু ওয়েট করেন। ওন্ট ইউ বি রিডিং আ বুক, তুমি কি বই পড়তে থাকবে না। ইজেন্ট হি গোয়িং টু দ্য মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না। অজেন্ট হি গোয়িং টু দ্য মার্কেট, সে কি বাজারে যাচ্ছিল না। ওন্ট হি বি গোয়িং টু দ্য মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে না। দেখেন চারটা সেন্টেন্স যদি আমরা একসাথে দেখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমরা শুধু সেন্টেন্স তৈরি করব না, সেন্টেন্স বা বাক্যগুলোকে ট্রান্সফর্ম করা শিখবো। আবারও বলছি, ট্রান্সফরমেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর ডেভেলপিং আ ল্যাঙ্গুয়েজ। এখান থেকেই ফ্লুয়েন্সিটা আসে। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। হি ইজন্ট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না। ইজ নট, সে সে বাজারে যাচ্ছে না। ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে। ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে। ইজন্ট হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না। ইজন্ট হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না। দেখেন, হি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। হি ওন্ট বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে না। উইল হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে। উইল হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে। ওন্ট হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে না। ওন্ট হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে না। এই জায়গায় একটা কথা বলি, আহ যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, আচ্ছা এটা বলছি তার আগে আরেকটু আসি। স্টেপ 3 এর আগে আপনি যদি WH ওয়ার্ড, ওয়েন, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াই যুক্ত করেন, তাহলে কোশ্চেন বা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেন তৈরি হয়। যেমন কোশ্চেন মূলত দুই ভাবে হয়। একটাকে বলা ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, কারণ এর অ্যান্সারটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আর একটা হচ্ছে WH কোশ্চেন, এখানে WH ওয়ার্ড অ্যাড করতে হয়। যেমন দেখেন, ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, কেন তুমি ক্রিকেট খেলছো। ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, আমি যদি বলি আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছো, জাস্ট হোয়াইটা বাদ দেন, তাহলে হবে হ্যাঁ আমি খেলছি, অথবা না আমি খেলছি না, মানে হ্যাঁ বা না দিয়ে উত্তর কমপ্লিট করা যায়। কিন্তু যখন আমি WH ওয়ার্ড নিয়ে আসছি, যে ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কেন ক্রিকেট খেলছো, তখন আপনাকে কিন্তু ডিটেলসে অ্যান্সার দিতে হয়। এই জন্য এটাকে ইনফরমেটিভ কোশ্চেনও বলা হয়। ওয়েন ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তোমরা কোথায় ক্রিকেট খেলছিলে বা তুমি কোথায় ক্রিকেট খেলছিলে। ওয়াই আর উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে। দেখেন যখন ফিউচার টেন্সে হয়, বিটা কিন্তু সাবজেক্টের পরে যাবে। আবারও বলছি, ওয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে। এই ধরনের সেন্টেন্স গুলো শুধু প্র্যাকটিস করলে হবে না, অ্যাকচুয়াল অর্থ বুঝতে হবে, বাংলা মিনিং কিন্তু আপনাকে জানতে হবে। ওয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট,
কোথায় তুমি ক্রিকেট খেলতে থাকবে। ওয়াই ইজ হি গোয়িং টু দ্য মার্কেট, সে কেন বাজারে যাচ্ছে। ওয়াই ইজ হি গোয়িং টু দ্য মার্কেট, সে কেন বাজারে যাচ্ছে। ওয়ার আর দে সিঙ্গিং আ সং, তারা কোথায় গান গাচ্ছে বা গান করছে। ওয়ার আর দে সিঙ্গিং আ সং। ওয়াই ইউ ড্রাইভিং আ কার, কেন তুমি একটা গাড়ি চালাইতেছিলে বা চালাচ্ছিলে। ওয়াই ইউ ড্রাইভিং আ কার, কেন তুমি একটা গাড়ি চালাচ্ছিলে বা চালাইতেছিলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি একটু ওই ওই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কয়েকটা ইনফরমেশন একটু আপনাদেরকে দিব, প্রত্যেকে একটু মনোযোগ দেন। মনে করেন নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি, যেমন এই যে একটা বাক্য, যেমন আমি যদি বলি সে কি ভাত খাচ্ছে না, ইংলিশ কি জানেন, যে ইজন্ট হি ইটিং রাইস। এই যে বাক্যটা আমি লিখলাম না, ইজন্ট হি ইটিং রাইস, ইজন্ট হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে না। তুমি কি বই পড়বে না, এটা এরকম হয়, WONT, ওন্ট ইউ রিড আ বুক, তুমি কি বইটা বা তুমি কি একটা বই পড়বে না। ওন্ট ইউ রিড আ বুক। এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করছি, যে কোশ্চেন আমি যদি বলি ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে। ইজন্ট হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে না, মানে ইজ নট আমি বসাচ্ছি, এর সাথে নট যুক্ত করছি। বাট নট যুক্ত করলেও নটটাকে শর্ট ফর্মে রাখতে হবে এইভাবে, ইজন্ট বা ওন্ট, যখন সাবজেক্ট প্রোনাউন হবে। মানে এই কথাটাকে আপনি কখনোই এইভাবে বলতে পারবেন না, ইজ নট হি ইটিং রাইস। ইটিং রাইস এই ফুল ফর্মে কখনো বলা যায় না, ইজ নট হি ইটিং রাইস, এটা এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল। আবার এই কথাটাকে কখনো এরকম বলতে পারবেন না যে উইল নট ইউ রিড আ বুক। উইল নট আপনি বসাচ্ছেন, ইজ নট আপনি বসাচ্ছেন, বাট সেটাকে আপনাকে অবশ্যই অবশ্যই কন্ট্রাস্টে নিতে হবে, মানে ইজন্ট বা ওন্ট বলতে হবে, কারণ এটা আসলে গ্রামারের কোনো নিয়ম ফলো করে না। এই নেগেটিভ ইন্টারোগেটিভ এই সেন্সটা, মানে এই যে ইজ নট হি বা উইল নট ইউ রিড আ বুক, এটা স্পোকেনের জন্য আর কি এটা ব্যবহৃত হয়। ইজন্ট, ওন্ট, হ্যাঁ, হ্যাজন্ট, অজন্ট, হ্যাঁ, এগুলো ব্যবহার করলে আর কি দ্রুত কথা বলা যায়। এর জন্যই আর কি ব্যবহৃত হয়। বাট এটার সঠিক গ্রামার হচ্ছে, আহ সঠিক গ্রামার হচ্ছে, যদি সাবজেক্ট প্রোনাউন হয় নট সাবজেক্টের পরে বসে ফুল ফর্মে, আর যদি সাবজেক্ট নাউন হয় নট সাবজেক্টের আগে বসে ফুল ফর্মে। অর্থাৎ ইজন্ট হি ইটিং রাইস এটা কারেক্ট আছে, এটা স্পোকেনের ভাষায় কারেক্ট, বাট রিটেন ইংলিশের ভাষায় কারেক্ট না, যে ইজ নট হি ইটিং রাইস। রিটেন ইংলিশে আপনাকে এইভাবে করতে হবে, যদি আপনি এই কথাটা বলতে চান যে সে কি ভাত খাচ্ছে না, ইজ হি নট ইটিং রাইস, এইটা কারেক্ট। ইজ হি নট ইটিং রাইস এটা কারেক্ট। কিন্তু সাবজেক্ট যদি নাউন হয়, হি এর জায়গায় যদি থাকে এরকম যে রহিম কি ভাত খাচ্ছে না, তখন আবার নটটাকে ফুল ফর্মে সাবজেক্টের আগে বসাতে হয়। ইজ নট রহিম, ইজ নট রহিম, ইজ নট রহিম ইটিং রাইস, রহিম কি ভাত খাচ্ছে না, ইজ নট রহিম ইটিং রাইস। আবার বলছি, ওন্ট ইউ রিড আ বুক, তুমি কি বই পড়ছো না, এটা স্পোকেন ভাষায় কারেক্ট, বাট উইল নট ইউ রিড আ বুক এটা একটা ভুল সেন্টেন্স, বিশেষ করে রিটেন ইংলিশে। এটাকে আপনি যদি কারেক্ট করতে চান, আপনাকে এই বলতে হবে যে উইল ইউ, মানে নট যদি আপনি ফুল ফর্মে বসান, নট সাবজেক্টের পরে বসবে, যদি সাবজেক্ট প্রোনাউন হয়, উইল ইউ নট রিড আ বুক, তুমি কি একটা বই পড়বে না, এটা কারেক্ট। তুমি কি একটা বই পড়বে না, এটা কারেক্ট। কিন্তু যদি সাবজেক্ট থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সরি, মানে সরি, থার্ড পার্সন সিঙ্গুলার না, কোনো নাউন সাবজেক্ট থাকে, যদি কোনো নাউন, যেমন যদি থাকতো এরকম যে রহিম কি বই পড়বে না, তখন আবার উইল নট রহিম, উইল নট রহিম রিড আ বুক এরকম দেওয়া যেত, উইল নট রহিম। তার মানে কি, আর সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন হোক, এই শর্ট ফর্ম বা কন্ট্রাস্ট ফর্ম গুলো, ইজন্ট, অজন্ট, হ্যাজন্ট, ওন্ট, এগুলো সব জায়গাতে কারেক্ট, বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য, সাবজেক্ট যেই হোক না কেন, মানে কন্ট্রাস্ট ফর্মে ব্যবহার করলে এটা সব জায়গায় কারেক্ট। বাট যদি আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে শর্ট ফর্মে, সরি, মানে নটটাকে ফুল ফর্মে লেখেন, যদি আপনি, আই রিপিট ইট, যদি আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে নট ফুল ফর্মে লেখেন, তাহলে সাবজেক্ট প্রোনাউন হলে নট ফুল ফর্মের যে নট সাবজেক্টের পরে থাকবে, বাট সাবজেক্ট যদি নাউন হয় তাহলে ফুল ফর্মের যে নট সাবজেক্টের আগে থাকবে। নাউন কোনগুলো, এই রহিম, করিম, জসিম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, কোনো ব্যক্তির নাম। আর প্রোনাউন তো বোঝেন, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো প্রোনাউন। প্রোনাউন যদি সাবজেক্ট হয়, নট যদি ফুল ফর্মে বসান সাবজেক্টের পরে বসবে, আর প্রোনাউন যদি
সাবজেক্ট যদি নাউন হয়, নট যদি ফুল ফর্মে বসান, নাউন, নটটা আগে বসবে, নাউনের আগে বসবে। আর এটা কোথায় হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। আর শর্ট ফর্ম বা কন্ট্রাস্ট ফর্ম সব জায়গাতেই কারেক্ট, সেটা মানে স্পোকেনের ভাষায় সাবজেক্ট যেই হোক না কেন, নাউন হোক বা প্রোনাউন হোক। কেউ কি এই জায়গাটা একটুও কোনো কিছু বুঝতে পারছেন আমার কথাটা? একটু বলেন তো। ইয়েস স্যার। কেউ কি কিছু বুঝতে পারছেন আমি কি বললাম ইয়েস স্যার। এই পার্টটুকু? হ্যাঁ স্যার। স্যার ওন্ট এটা কি উইল নটের সাবজেক্টের শর্ট আগে ফর্ম। বসবে? এটা সাবজেক্টের আগে বলবে। আপনি স্পোকেনের ভাষায় সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন হোক, ওন্ট শব্দটা কারেক্ট, আপনি কথা বলার জন্য এটা ব্যবহার করতে পারবেন। বাট যদি উইল নট বসানা, ওন্ট না বসায় যদি বলেন যে উইল, আলাদা করে লেখেন নট, তখন সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বলবে। এরকম, উইল ইউ নট রিড আ বুক, উইল ইউ নট গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে না? আর যদি সাবজেক্ট নাউন হয় যে রহিম কি স্কুলে যাবে না, তখন নটটা ফুল ফর্মে রহিমের আগে বলবে, উইল নট রহিম গো টু স্কুল, এরকম। যদি বুঝতে পারেন ভালো, আর না পারলে আর কিছু বলার নেই, কারণ এর থেকে ডিটেলস এটা বোঝানো যায় না, অনেক ভেঙে ভেঙে বলছি আমি। শুধু ইউ এর বেলার ব্যতিক্রম নাকি ইউ ইউ তো না, pronoun? প্রোনাউন, প্রোনাউন সবই প্রোনাউন, যত প্রোনাউন আছে, হি, শি, ইট, উই, ইউ, দে, সব প্রোনাউন। কেন ইউ এর আগে যে নট বসলো স্যার? ওই ইউ এর আগে নট বসাইছি আমি। ইউ এর আগে নট কোথায় বসালাম? নট ইউ, উইল নট ইউ রিড এ বুক? এটা তো ভুল বলছি আমি, এটা ভুল, রং সেন্টেন্স, এটা রং সেন্টেন্স। কথা ভালোভাবে শুনতে হবে, আমি যেভাবে বলছি হ্যাঁ শুনতে হবে। হ্যাঁ, বলেন। স্যার, ওই যে নট, ওই যে রহিম নট হ্যাঁ, হচ্ছে ওন, এটার মাধ্যমে একটু ডিসকাশনটা গুলাই ফেলাইছে স্যার। আবার আবার দেখে নিন, আমি যেভাবে বলছি এর থেকে ডিটেলস আর বলা যায় না, আবার দেখে নিন। আমি তো বারবার বলছি যে যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন, খুব সিম্পল একটা কথা, যদি সাবজেক্ট প্রোনাউন হয় নট ফুল ফর্মে বসান, সাবজেক্টের পরে বসাতে হবে। যদি সাবজেক্ট নাউন হয়, নট ফুল ফর্মে বসান, সাবজেক্টের আগে নট বসাতে হবে, জাস্ট নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর নাউন হোক বা প্রোনাউন হোক, এই সংক্ষিপ্ত রূপ যেগুলো, কন্ট্রাস্ট ফর্ম যেগুলো, কন্ট্রাক্টর কন্ট্রাডিক্টরি ফর্ম বলা হয় এটাকে, এই ফর্মগুলো আপনি যে কোনো পার্সনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন স্পোকেনের জন্য। আচ্ছা, এটাই এটাই জানার জন্য যে নট ফোনটাকে সব জায়গায় ইউজ করলে সমস্যা হইব। তা এতক্ষণ কি আলোচনা করলাম তাহলে? সমস্যা না হলে কি আমি আলোচনাটা করছি? ইয়েস স্যার। সাবজেক্ট প্রোনাউন হলে নট ফুল ফর্মে সাবজেক্টের পরে বলবে, সাবজেক্ট নাউন হলে নট ফুল ফর্মে সাবজেক্টের আগে বলবে, কন্ট্রাডিক্টরি ফর্মে সব, নাউন হোক বা প্রোনাউন হোক কারেক্ট, অর্থাৎ শর্ট ফর্ম ব্যবহার করে। পারফেক্ট টেন্স গুলোকে এবার দেখেন। পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করেন। পারফেক্ট টেন্স তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। কয়টা? তিনটা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে এই যে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল ইটেন। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি। বাংলাটা কি? আমি ভাত খেয়েছি। আপনি যদি নেগেটিভ করেন, ওই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হয়, আই হ্যাভ নট ইটেন রাইস। যদি ইন্টারোগেটিভ করেন, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়, হ্যাভ আই ইটেন রাইস, এরকম। তো বাংলাটা কি বলছি বলেন তো? আমি ভাত খেয়েছি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন হচ্ছে কোন একটা কাজ রিসেন্টলি শেষ হয়েছে, তার ফল বা রিয়েকশন এখনো আছে, কাজটা হয়ে গেছে বাট খুব বেশিক্ষণ আগে হয়নি বা ঘটেনি, সেটাই মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটাই মূলত কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আহ তারা চিঠি লিখেছে, দে হ্যাভ রিটেন আ লেটার, সে এইমাত্র এসেছে, হি হ্যাজ জাস্ট কাম হিয়ার নাও। তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস, সে কি রান্না করেছে? হ্যাজ ই কুকড, হ্যাজ ই কুকড, সে কি খাবার রান্না করেছে? হ্যাজ ই কুকড ফুড, এরকম। অর্থাৎ কাজটা হয়ে গেছে, বাট করেছে, গিয়েছে, থেকেছে, নিয়েছে, দিয়েছে, এইরকম একটা মিনিং আসে, খুব বেশিক্ষণ আগে হয়নি। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সের একটা ক্রাশ বা সংঘর্ষ হয়। এই জন্য ওই স্ট্রাকচারটা আমি দিয়েছি, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আই এট রাইস অর্থ আমি ভাত খেয়েছিলাম,
ভাত খেয়েছিলাম, এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়। ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। সো পাস্ট টেন্সটা কি আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, পার্থক্যটা কি? দুটোই কিন্তু অতীতে। পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটা কাজ অতীতে হয়ে গেছে, ঘটেছে, কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি বা ঘটেনি, সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে অনেক আগে কাজটা সম্পন্ন হয়েছে। বাংলায় ল বা লাম থাকে, আমি খেয়েছিলাম, গিয়েছিলাম, এসেছিলাম, তারা করেছিল, নিয়েছিল, দিয়েছিল, এসেছিল, এরকম সেন্স বা অর্থ দেয় পাস্ট টেন্স। এরকম অর্থ দিলে সাবজেক্টের পর ভি টু, মেইন ভার্বের পাস্ট ফর্ম। আর করেছি, গিয়েছি, থেকেছি, খেয়েছি, নিয়েছি, দিয়েছি, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট কোনগুলো? করেছিলাম, গিয়েছিলাম, হয়েছিল, নিয়েছিল, দিয়েছিল, এসেছিল। প্রেজেন্ট পারফেক্ট কোনগুলো? করেছে, গিয়েছে, থেকেছে, নিয়েছে, দিয়েছে, এরকম। অর্থাৎ দুটোই অতীতে, কাজটা হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন আগে নেই, আর নেই, অনেক আগে হয়েছে, এটা পাস্ট সিম্পল টেন্স। সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ভি টু বসে। নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, ইট মানে খাওয়া, এর ভি টু এইট, ভি থ্রি ইটেন, ভি ফোর ইটিং, ভি ফাইভ ইটস। অর্থাৎ একটা টেন্স দিয়ে মানে আমরা টেন্সটাকে বোঝার চেষ্টা করব। মনে করেন আই ইট রাইস, আমি ভাত খাই। আর যদি হি থাকে তখন হয় হি ইটস রাইস, সে ভাত খায়, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। সে ভাত খেতে থাকবে, হি উইল বি ইটিং রাইস। সে ভাত খেতে থাকবে। এবার সে ভাত খেয়েছিল, হি এইট রাইস। সে ভাত খেয়েছিল, হি এইট রাইস। সে ভাত খাবে, হি উইল ইট রাইস। এই যে এখানে আমি সাতটা টেন্স লিখতেছি, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, এই সাতটা টেন্স। ইংলিশে টোটাল টেন্সের স্ট্রাকচার আছে 12টা। 12টা টেন্স পড়ে বোঝা বাড়ানোর কোনো দরকার নেই। আমাকে চিনতে হবে মোস্ট অ্যাক্টিভ টেন্সের স্ট্রাকচার কোনগুলো, কোন টেন্সগুলো প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে সব থেকে বেশি ব্যবহৃত হয়, কোন টেন্সের স্ট্রাকচার গুলো ব্যবহার করলে ডে টু ডে লাইফের যে কোনো কনভারসেশন বা স্পিকিং অনেক ভালোভাবে চালিয়ে নেওয়া যায়। তো এই যে সাতটি টেন্স লিখলাম, এই সাতটি টেন্সই সব থেকে বেশি ব্যবহৃত এবং ইউজফুল টেন্স। আই ইট রাইস, আমি ভাত খাই, প্রেজেন্ট সিম্পল টেন্স। হি ইটস রাইস, সে ভাত খায়, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। ফার্স্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না, এই জন্য নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। হি উইল ইট রাইস, সে ভাত খাবে। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল বা খাইতেছিল। হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। ইনডিফিনিট আর কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য বোঝেন। হি এট রাইস, খেয়েছিল। হি ওয়াজ ইটিং রাইস, খাচ্ছিল। ওয়াজ ইটিং খাচ্ছিল, এইট খেয়েছিল। হি উইল ইট, সে ভাত খাবে। হি উইল বি ইটিং, সে ভাত খেতে থাকবে, খেতে থাকবে। হি হ্যাজ ইটেন, সে ভাত খেয়েছে। নেগেটিভ করার ক্ষেত্রে কি হবে? আই ইট রাইস, এটা নেগেটিভ হচ্ছে আই ডু নট বা আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আমি কি ভাত খাই? ইন্টারোগেটিভ কি? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? যদি সাবজেক্ট থার্ড পারসন হয়, হি ইটস রাইস, হি, তখন আবার ডাজের ব্যবহার করা হয়। এটা ডাজের ব্যবহার করলে আর ইটস থাকে না, এটা আবার বেস ফর্মে চলে আসে। ডাজেন্ট ইট রাইস, সে ভাত খায় না। সে কি ভাত খায়? তখন কি হবে? ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। এটা নেগেটিভের জন্য ডিড এর ব্যবহার করতে হবে, আর ডিড ব্যবহার করলে আর এইট থাকবে না, ওটা বেস ফর্মে চলে আসবে। হি ডিডন্ট ইট রাইস, সে ভাত খায়নি। হি ডিডন্ট ইট রাইস, সে ভাত খায়নি। সে কি ভাত খেয়েছিল? ডিড হি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল? ডিড হি ইট রাইস। এইভাবে আর কি আপনাকে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। হি উইল ইট রাইস, সে ভাত খাবে। নেগেটিভ কি? হি ওন্ট। উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। হি ওন্ট ইট রাইস, সে ভাত খাবে না। সে কি ভাত খাবে? উইল হি ইট রাইস। এই যে তিনটা করে সেন্টেন্স লিখছি, এর সাথে আরেকটা লেখা যায়, সেটা কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না। ডিডন্ট হি ইট রাইস, সে কি ভাত খায়নি। ওন্ট হি ইট রাইস, সে কি ভাত খাবে না। হি ইজ ইটিং রাইস। জাস্ট নেগেটিভ ইন্টারোগেটিভ করার নিয়ম কি? হেল্পিং বা অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। হেল্পিং বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে একটা বাক্য ইন্টারোগেটিভ হয়, একটা বাক্য ইন্টারোগেটিভ হয়। যেমন তাহলে হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হি ইজন্ট, অর্থাৎ ইজ নট ইটিং, ইএটিআইএনজি, রাইস, সে ভাত খাচ্ছে না, সে ভাত খাচ্ছে না। সে কি ভাত খাচ্ছে? ইজ হি ইটিং রাইস, ইএটিআই
টিআইএনজি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে? ইজ হি ইটিং রাইস? হ্যাঁ, হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল। নেগেটিভ কি? হি ওয়াজ নট ইটিং রাইস। ইন্ট্রোগেটিভ কি? ওয়াজ হি ইটিং রাইস? হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। নেগেটিভ কি? হি ওন্ট বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে না। হি ওন্ট বি। ইন্ট্রোগেটিভটা কি বলেন তো? যে উইল হি বি, বিটা সাবজেক্টে পড়ে থাকবে। উইল হি বি ইটিং রাইস, সে কি ভাত খেতে থাকবে? উইল হি বি ইটিং রাইস, সে কি ভাত খেতে থাকবে? হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। হি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায়নি। হ্যাজ হি ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে? হ্যাজ হি ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে? হ্যাজ হি ইটেন রাইস। বুঝতে পারছেন আমার কথাগুলো? এই 7টি টেন্স সব থেকে বেশি করে প্র্যাকটিস করবেন। 12টা টেন্সের ভিতর এই 7টি সব থেকে বেশি ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে। ক্লিয়ার কথা? স্যার স্যার বুঝতে পেরেছি স্যার, পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি। ওকে। আর আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া অনেকে বলবেন যে আপনি যেগুলো দেখাচ্ছেন আমি পারি, পারলে হবে না, এটা ছোটস্থ রাখতে হবে, আপনাকে প্র্যাকটিসের ভিতর আসতে হবে। প্র্যাকটিস না করলে কখনোই, আপনি হয়তো গ্রামার বুঝতেছেন, রুলস বুঝতেছেন যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টে আগে গেলে ইন্ট্রোগেটিভ হয়, তার আগে ডাবল ইউএস ডট বসালে ইনফরমেটিভ কোশ্চেন হয়। হয়তো আপনি এই রুলসটা আপনি মানে রিয়েলাইজ করতে পারছেন, আপনি করতে পারবেন আপনাকে দিলে, কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি এটা বলা শিখতে হবে। একটা কথা বাংলায় ভাবার সাথে আমি যদি বলি যে সে কেন গতকাল বাজারে যায়নি, বলেন তো ইংলিশ কি? সে কেন গতকাল বাজারে যায়নি, এটাকে আপনার ইনস্ট্যান্টলি Why ইংলিশে বলা didn't he শিখতে go? হবে। রাইট। ওয়াই আগে ডাবল ইউএস ওয়ার্ড, দেন ডিডন্ট, এটা অক্সিলারি ভার্বের সাথে নট, এরপর সাবজেক্ট হি, এরপর গো টু মার্কেট। ওয়াই ডিডেন্ট হি গো টু দ্য মার্কেট, সে কেন গতকাল বাজারে যায়নি। তুমি কেন বইটা পড়োনি? ওয়াই ডিডেন্ট ইউ রিড দ্য বুক। সে কোথায় গাড়ি চালাচ্ছে? ওয়াই আর ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন আজ গাড়িটা চালাচ্ছে না? ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার টুডে। সো এই যে বাংলা বলার সাথে আমি ইনস্ট্যান্টলি ইংলিশে বলছি, সেটা ইন্ট্রোগেটিভ হোক, নেগেটিভ ইন্ট্রোগেটিভ হোক, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ হোক, এইটা যাতে আপনি বলতে পারেন ইনস্ট্যান্টলি, তার জন্য প্র্যাকটিসটা দরকার। এটার জন্য না যে আপনি এটা করালেন, আমি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয় এটা বুঝছি, বুঝে বসে থাকলে হবে না, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। এর জন্য অনেক প্র্যাকটিক্যাল সেন্টেন্স আছে, সেগুলো আমি আপনাদের প্র্যাকটিস করাবো। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করে শিখতে হয়। আওয়ার মাদার টাং ইজ বাংলা। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ, দেন ইউ ক্যান ডেভেলপ the second language. So for that reason you have to compare it always with Bangla firstly. যখন আমরা এই ফাংশন গুলো বুঝে যাব বা চিনে যাব, তখন আর আমরা বাংলায় কোনো কিছু ভাববো না, ডিরেক্টলি সবকিছু ইংলিশে চিন্তা ভাবনা করার চেষ্টা করব। ভোকাবুলারি ডেভেলপমেন্ট সেটাও ইংলিশে করব, ইংলিশেই আমরা ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন দিতে পারবো। বাট প্রাইমারি লেভেলে নিজের ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করেই একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে হবে, তাহলে সহজে আয়ত্ত করা যায়। আর আর নিজের ল্যাঙ্গুয়েজের সাথে ডেভেলপ না করেও অনেকে ইংলিশ ইনস্ট্যান্টলি কথা বলতে পারবে, বাট সেখানে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি বা চান্স থাকে। এই জন্য এইভাবে যদি মানে অরিজিন থেকে বেসিক থেকে আপনি ডেভেলপ করতে পারেন, আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি প্রফেশনাল হতে পারবেন, মিস্টেক হওয়ার পসিবিলিটি কম থাকবে। ওকে, তাহলে এই বিষয়গুলো বলছিলাম। এবার প্রেজেন্ট পারফেক্ট তো আমি বললাম, পাস্ট পারফেক্টের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তেমন হয় না। কেন হয় না জানেন? পাস্ট পারফেক্টের যে বাংলা অর্থটা, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কভার করা যায়। পাস্ট ইনডিফিনিট টেন্সের যে বাংলা অর্থ সেটাই পাস্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্টটা প্রয়োজন হয়, বাট খুব বেশি না। ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতর কেউ কোনো কাজ কমপ্লিট করে থাকবে বা সম্পন্ন করে থাকবে, এরকম বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। তো পাস্ট পারফেক্ট টেন্সটা কি একটু দেখেন। বলছে অতীতকালে। প্রেজেন্ট পারফেক্ট তো বুঝতে পারছেন নাকি? ওইটা কি বুঝতে কোনো সমস্যা আছে? আগে এটা আমাকে একটু বলুন। না স্যার, কোনো সমস্যা নেই স্যার, বুঝতে পেরেছি। Okay, মানে রিসেন্ট কোন একটা কাজ হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন আছে, মানে বাংলাটা এরকম। এই মনে করেন আপনি আমার ক্লাস করলেন, ক্লাস শেষ হয়ে গেছে, কেউ একজন আপনাকে কল করলো, আপনি বলছেন আমি এইমাত্র একটা ক্লাস শেষ করে উঠেছি, একটু পরে কথা বলবো। এই যে কথাটা, আমি এইমাত্র একটা ক্লাস শেষ করে উঠেছি, আমি তোমার সাথে একটু পরে কথা বলবো, আমি একটু রেস্ট নিব। সো এই যে আমি এইমাত্র একটা ক্লাস শেষ করেছি, মানে একটা কাজ হয়ে গেছে, আমার করা হয়ে গেছে, বাট তার একটা ফল, একটা রেশ, একটা রিয়েকশন এখনো থেকে গেছে, খুব বেশিক্ষণ আগে করিনি। দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট, রাইট? ক্লিয়ার কনসেপ্টটা? Yes, প্রেজেন্ট yes. পারফেক্ট আসলে কি? ওকে।
আর আপনি বলছেন স্যার আমি গতকাল ক্লাস করেছিলাম কিন্তু বুঝতে পারিনি, এটা পাস্ট টেন্স। যে আই অ্যাটেন্ডেড ইওর ক্লাস ইয়েস্টারডে, I completed your class yesterday. I finished your class yesterday, but I didn't understand. আমি বুঝতে পারিনি। I couldn't understand. এরকম বলতে পারেন, আমি বুঝিনি। I didn't understand. এরকম। আর এইমাত্র ক্লাস করেছি। I have completed a class now. I have finished a class just now. এরপর একটা ওয়ার্ড কি বললাম, ভার্ব। সো এইটাই আর কি। I have attended your class just now. আমি এইমাত্র আপনার ক্লাস অ্যাটেন্ড করেছি। বাট I have not গট প্রপার কনসেপ্ট অ্যাবাউট পারফেক্ট টেন্স। আমি পারফেক্ট টেন্স সম্পর্কে প্রপার কনসেপ্ট পাইনি। অর্থাৎ এইমাত্র শেষ করেছেন বাট আপনি সেটা শিখতে পারেননি। আপনি এভাবে বলতে পারেন যে স্যার আই হ্যাভ নট গট প্রপার অ্যান্সার, প্রপার কনসেপ্ট অ্যাবাউট পারফেক্ট টেন্স। বাট আপনি বলছেন স্যার আমি গতকাল করেছিলাম ক্লাস বাট আমি ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারিনি। আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড অর আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝিনি। অথবা আহ, ওই যে বললাম যে আই ডিডন্ট গেট কমপ্লিট কনসেপ্ট অ্যাবাউট দিস টপিক। আমি এই টপিকটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাইনি। আই ডিডন্ট গেট কমপ্লিট কনসেপ্ট। এটা ডিপেন্ড করবে আপনার টাইমের উপর, যে আপনি একটা কথা বলছেন, একটা কথা ইংলিশে ডেলিভার করছেন, সেটা কোন টাইমের কথা আপনি বলছেন, অনেক বেশি অতীতের, কম অতীতের, নাকি রিসেন্ট পাস্ট। এইটার উপর ডিপেন্ড করে আপনাকে ইউজ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবেন, না পাস্ট ইনডিফিনিট ব্যবহার করবেন, নাকি পাস্ট পারফেক্ট ব্যবহার করবেন। চলুন দেখি পাস্ট পারফেক্টটা কি। অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল, এরূপ বোঝালে এর কালকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনিট। মানে পাস্ট পারফেক্টে দুটো আলাদা ক্লজ থাকে। ক্লজ মানে বাক্যাংশ। ক্লজ মানে কি? বাক্যাংশ। আবারও বলছি, ক্লজ এর অর্থ হচ্ছে বাক্যাংশ। পাস্ট পারফেক্টে দুটো আলাদা ক্লজ থাকে। এখানে বিষয়টা কি দাঁড়ায় আমি একটু যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে দুটো আলাদা কাজ, দুটোই অতীতের কাজ। একটা, যে কাজটা বেশি আগে ঘটে, বেশি অতীতে ঘটে, সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। আর যেটা একটু পরে ঘটে সেটাকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আইডেন্টিফাই করা হয়। এটা হচ্ছে মেইন বিষয় বা ফাংশন। এখন কেন এরকম ভাবে এই টেন্স গুলো লেখা? কারণ আপনি অতীতের যে কোনো কাজ পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিন্তু ডেসক্রাইব করতে পারেন। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সকে যদি আলাদাভাবে স্পেসিফিক করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে, তাহলে এইভাবে আপনাকে এই কথাগুলোকে লিখতে হবে যে অতীতে দুটো কাজ সংঘটিত হয়েছিল, যার ভিতর যেটা আগে বসলো সেটা পাস্ট পারফেক্ট। আপনারা শিখে রাখেন, শিখে রাখতে সমস্যা নেই, বাট এগুলোর অতটা প্র্যাকটিসের দরকার নেই, কারণ প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ এটার ব্যবহার খুব কম। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই সেন্টেন্স গুলো খুব কমন আমাদের কাছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দুটো কাজ হয়ে গেছে, দুটোই অতীতের। যেটা আগে হচ্ছে, আগে ডাক্তার আসছে না আগে রোগী মারা গেছে? যদি আগে ডাক্তার আসে তাহলে সেইখানে হ্যাড, আর যদি আগে রোগী মারা যায় তাহলে সেখানে হ্যাড, মানে সেটা পাস্ট পারফেক্টে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটা মারা গেল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে, তার মানে আগে রোগী মারা গেছে, পরে ডাক্তার আসছে। এই জন্য একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছে, দ্য ডাক্তার কেম আফটার দ্য পেশেন্ট ডাইড। তো যেভাবে আপনি বলেন না কেন, তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। মূলত পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারই হয় না, এটাকে আলাদাভাবে স্পেসিফিক করার জন্য এই দুটো আলাদা টেন্সকে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, এবার আমি যদি আরেকটু সামনের দিকে আসি, আমি ওইটা দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আহ, শেষ হয়নি এখনো পাস্ট পারফেক্ট টেন্স। একটু ফিউচার পারফেক্ট নিয়ে কথা বলি। ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়ে থাকবে, এরূপ বোঝালে এর কালকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখানে মূলত এমনও না, মানে দেখেন একটু আরেকটু বোঝার চেষ্টা করেন। বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছাই, উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেইনস। মানে বাড়ি পৌঁছাই না, এই জিনিসটা আমি কেমন, আমি একটু বলি। ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময় একটা কাজ হয়ে থাকবে বোঝালে সেটাও ফিউচার পারফেক্ট টেন্স। আমি বিকাল 5টার মধ্যে কাজটি শেষ করে ফেলবো, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 p.m. কোনো ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতেও ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। মানে ফিউচার পারফেক্ট টেন্সটা কেমন, এবার যদি আমি একটু বলি আপনাদেরকে, সহজে কয়েকটা এক্সাম্পল আমি দেই। সেটা হচ্ছে, একটা মনে করেন ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে। মনে করেন আমি বিদেশে যাব, আই উইল গো অ্যাব্রোড। আমি বিদেশে যাব, কি বললাম, আই উইল গো অ্যাব্রোড। আমি বইটা পড়তে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি রিডিং দ্য বুক। আমি বইটা পড়বো, আই উইল রিড দ্য বুক। আমি এই বইটা পড়ে ফেলবো, এই যে কথাটা বললাম,
আমি 2 ঘন্টার ভিতরে এই বইটা পড়ে ফেলবো। আই উইল হ্যাভ রেড দ্য বুক উইদিন 2 আওয়ার্স। অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে, এটা অনুমান করা হলে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। কি বললাম? ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে, সম্পন্ন হয়ে যাবে, এটা অনুমান করা হলে, আমার ভাই আগামী বছর বিদেশ থেকে দেশে আসবে, আমেরিকা থেকে দেশে আসবে, মাই ব্রাদার উইল হ্যাভ কাম ফ্রম অ্যাব্রোড নেক্সট ইয়ার, উইল হ্যাভ কাম টু দ্য কান্ট্রি ফ্রম অ্যাব্রোড নেক্সট ইয়ার। সো এই যে ফাংশনটা, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। শি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটা করেছে। আবার দেখেন, আমি যখন বলছি উই হ্যাড প্লেড ক্রিকেট, উই হ্যাড একদম সোজা, দেখেন উই হ্যাড প্লেড ক্রিকেট, এর মানে হচ্ছে আমরা ক্রিকেট খেলেছিলাম। এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। বাট আমি এই হ্যাডটাকে যদি বাদ দেই, আমি যদি বলি যে উই প্লেড ক্রিকেট, এই বাক্যটার অর্থ কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে যে বাংলা অর্থ দেয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে যে বাংলা অর্থ দেয়, এই হ্যাড বসালেও সেই সেম মিনিংটাই থাকে। মানে আমি যদি বলি উই প্লেড ক্রিকেট, এর মানে আমরা ক্রিকেট খেলেছিলাম। আবার আমি যদি বলি উই হ্যাড প্লেড ক্রিকেট, এর মানে আমরা ক্রিকেট খেলেছিলাম। মানে পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি উই ওয়াচ টিভি, এই ওয়াচ গেল। আমি যদি বলি উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম, আমরা টিভি দেখেছিলাম, উই ওয়াচ টিভি। আর যদি বলেন উই হ্যাড ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। মানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থের, বাংলা মিনিং এর কোনো পার্থক্য নেই। পাস্ট পারফেক্টটা মূলত এরকম যে অনেক আগে কোনো কাজ ঘটেছিল। আমি 25 বছর আগে কলকাতা গিয়েছিলাম, আই হ্যাড গন টু কলকাতা 25 ইয়ার্স এগো, এরকম। সো পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতর অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো পার্থক্য, মেজর পার্থক্য খুঁজে পাওয়া যায় না। অনেক আগে কোনো কাজ সংঘটিত হয়েছিল, সেইটাই পাস্ট পারফেক্ট দ্বারা বলা হয়। তারপরেও পাস্ট পারফেক্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য ওই রুলসটা দেওয়া যে দুটো কাজ অতীতে সংঘটিত হয়েছিল, যেটা বেশি আগে হয়েছিল সেইটা পাস্ট পারফেক্ট, যেটা একটু পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। এই জন্যই পাস্ট পারফেক্টে ওই নিয়মটা দেওয়া। কি জন্য? যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের অ্যান্সার একই, বাংলা অর্থ একই। তাহলে পাস্ট পারফেক্টে যদি আলাদাভাবে আইডেন্টিফাই করতে হয়, আমার ওই নিয়মটা দিতে হবে যে অতীতে দুটো কাজ সংঘটিত হয়েছিল, যার ভিতর যেটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট, সেটা হ্যাড প্লাস ভি থ্রি। আর ফিউচার পারফেক্ট কি? যেমন দেখেন, ইউ উইল হ্যাভ ড্রিভেন এ কার, তুমি একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ বট এ পেন, বাংলাটা এরকম, সে একটা কলম কিনে থাকবে। শি উইল হ্যাভ সোল্ড আ ব্যাগ, সে একটা ব্যাগ বিক্রি করে থাকবে। দে উইল হ্যাভ সাং আ সং, তারা একটা গান গেয়ে থাকবে। মানে হয়তো তারা একটা গান গাইবে, মানে গেয়ে থাকবে, মানে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে এই কাজটা হবে, এরকম বোঝালে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। তো এই হচ্ছে মূলত পারফেক্ট টেন্সের ব্যবহার। আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। আই হ্যাড প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। মানে শুধু এরকম একটা সেন্টেন্সে পাস্ট পারফেক্ট হয় না। আপনি যদি হ্যাড বাদ দিয়ে বলেন আই প্লেড ক্রিকেট, একই অর্থ দেয় না, আমি ক্রিকেট খেলেছিলাম। এই জন্য এই পাস্ট পারফেক্ট গুলো হতে গেলে আরেকটা ক্লজ এখানে থাকে যে আই হ্যাড প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, বিফোর দে কেম, অর্থাৎ তারা আসার আগে। তাহলে ইউকে। তারা আসার আগে আমি এই ক্রিকেটটা খেলেছিলাম, এরকম একটা আলাদা ক্লজ যুক্ত করা থাকে পাস্ট সিম্পল টেন্সে। তাহলেই বোঝা যায় বা আইডেন্টিফাই করা যায় যে এটা পাস্ট পারফেক্ট। এই ছাড়া আর কিছু না। বাট আমি আবারও বলছি, ফিউচার পারফেক্ট বা পাস্ট পারফেক্টের ব্যবহার ল্যাঙ্গুয়েজে তেমন হয় না, কিন্তু প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার হয় স্পিকিং বা কনভারসেশনে। হি হ্যাজ ওয়াচ টিভি, সে টিভি, এটা দেখেছে হবে, দেখেছিল না, সে টিভি দেখেছে। হি হ্যাড ওয়াচ টিভি, সে টিভি দেখেছিল। হি উইল হ্যাভ ওয়াচ টিভি, সে টিভি দেখে থাকবে। তাহলে এই তিনটা বাক্যের অর্থ কি? ইউ হ্যাভ ড্রিভেন এ কার, তুমি একটা গাড়ি চালিয়েছো, বাংলাটা এরকম, তুমি একটা গাড়ি চালিয়েছো। ইউ হ্যাড ড্রিভেন এ কার, তুমি একটা গাড়ি চালিয়েছিলে। ইউ উইল হ্যাভ ড্রিভেন এ কার, তুমি একটা গাড়ি চালিয়ে থাকবে, তুমি একটা গাড়ি চালিয়ে থাকবে। স্টেপ 2 এর মাধ্যমে নেগেটিভ করতে পারি, মানে হেল্পিং ভার্বের সাথে। আই হ্যাভ নট গান টু অফিস, আমি অফিসে যাইনি। মাদার হ্যাজ নট কুকড রাইস, সি ডবল ও কে ইডি, মা রান্না করেনি। মাদার হ্যাজ নট কুকড রাইস। ফাদার হ্যাডন্ট বট আ কার, বাবা একটা গাড়ি কেনেনি। হি ওন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করে থাকবে না, সে কাজটা সম্পন্ন করে ফেলবে না। রিয়া হ্যাজন্ট টায়ার্ড, রিয়া টায়ার্ড হয়নি। রাজা ওন্ট হ্যাভ প্লেড চেস, রানা রাজা দাবা খেলে থাকবে না।
দাবা খেলে থাকবে না, এরকম একটা মিনিং দেয়। এগুলোর ব্যবহার তেমন হয় না। এখানে দেখেন কি বলছে, পারফেক্ট টেন্স গুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব কম ব্যবহৃত হয়, তবে পারফেক্ট টেন্স এর ব্যবহার তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ব্যবহারটা অনেক বেশি পরিলক্ষিত হয়। তাই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব বা নেগেটিভ সেন্টেন্স শুধু প্রেজেন্ট পারফেক্টে, যেমন হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, তুমি কি কাজটি শেষ করেছো? হ্যাভ ইউ প্লেড ফুটবল, তুমি কি ফুটবল খেলেছো? হ্যাজ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটা শেষ করেছে? হ্যাভ দে পারফর্ম প্রেড, এটা কি হবে, হ্যাভ দে পারফর্মড ইন প্রেয়ার, হ্যাঁ, অথবা হ্যাভ দে পারফর্ম, আর যে কোনো কিছু একটা নাউন আপনি বসাতে পারেন, যে ইন কনসার্ট, সে কি কনসার্টে পারফর্ম করেছে। হ্যাভ ইউ সাং আ সং, তুমি কি একটা গান গেয়েছো? তো যাই হোক, এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। আপনারা নিজেরা একটু এগুলো দেখবেন। আগামী ক্লাস থেকে এই সবগুলো টেন্সকে মেনটেন করে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা স্পিকিংটা করব বা কনভারসেশন প্র্যাকটিস করব বা ড্রিল প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। টেন্স এখানে শেষ হয়ে যায়নি, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। বাট এই পর্যন্ত যা বললাম, যা যা দেখালাম, প্রত্যেকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। আর ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস এর উপর নিজের এক্সপিরিয়েন্স থেকে ডিটেলসে একটা প্রেজেন্টেশন খাতায় লেখার চেষ্টা করবেন। আর জার্নি দ্যাট ইউ এনজয়েড, জাস্ট এতগুলো মানুষ ক্লাস করছেন, এখানে 46 জন আসছেন, আমি রেইজ হ্যান্ড প্রেস করতে বললাম, মাত্র 4 জন প্রেস করছেন যে আপনারা ওই জার্নি দ্যাট ইউ এনজয়েড এর উপর প্রেজেন্টেশন করছেন। আমি চাচ্ছি অন্যরাও করেন, যারা প্রেজেন্টেশন দেন, যারা করেন তারা রেগুলার করেন, বাট নতুন যারা আছেন, যারা ক্লাস করেন কিন্তু হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন না, অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট টাইম আপনি বের করেন, যাতে করে আপনি স্পিকিংটা করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন কোনো কিছু না। আমি একটা সহজ ট্রিক্স আপনাকে বলি, হাউ ক্যান ইউ প্র্যাকটিস ইংলিশ অ্যালোন? What do you think about practicing English? Maybe you can open a grammar book or a spoken book, or as well as different rules and structure. I mean, you are doing my course right now for developing English language, for learning English language, right? But if you just do that kinds of class by maintaining regularity, you can learn so many things. But how can you be expert and fluent in English? For that reason, you have to practice a lot, and for the practice you don't need to find out the extra time just while you are drinking water or coffee, or while you are going to office or college, or if you are in your home. You can just practice instantly with yourself. Whatever you are doing every single day, try to think it in English. যা কিছু আপনি রেগুলার লাইফে করছেন, প্রতিদিন করছেন, ইংলিশে ভাবার চেষ্টা করেন, আমি এই কাজটা করছি, আমি এখানে যাচ্ছি, তাহলে এটার ইংলিশ কি হতে পারে। অ্যান্ড ইফ ইউ জাস্ট provide at least 15 minutes in a day for practicing this language, you will be expert. এই 15 মিনিটও কেউ দেয় না। আপনি এটা বলবেন না যে আমি সারাদিনে 15 মিনিট টাইম পাই না 24 ঘন্টার ভিতর। আপনি মোবাইলে ফেসবুক চালান না, ফেসবুকের ভিতর ঢুকলেই 15 মিনিট 30 মিনিট এমনিতেই চলে যায়। তাহলে আপনি 15 মিনিট, জাস্ট 15 মিনিট প্রতিদিন এই ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিসের জন্য আপনি দেন, এবং এইটাকে আপনি আমার ক্লাস করছেন, আমার কোর্স করছেন, এটা আপনার একটা ডেভেলপমেন্ট, একটা গাইডলাইনের ভিতরে আপনি আসেন, এটা আপনার একটা বেনিফিট, এটা ঠিক আছে। বাট আপনি নিজেকে কতটা টাইম দিচ্ছেন? আমি একটা কথা বারবার বলছি যে সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। সো নিজেকে টাইমটা দিতে হবে। কেমন সেটা? ইংরেজি শেখার জন্য বর্তমানে সবকিছু আছে। আমি তো আপনাকে এখানে বলে দিচ্ছি রুলস, স্ট্রাকচার, রেগুলেশন, গ্রামার, স্পোকেন, সবকিছু আমি আপনাকে দেখাচ্ছি, যেটা আপনার অরিজিন থেকে ডিটেলস আপনারা পারেন না বা বোঝেন না, শিখাচ্ছি। এবার আপনি কি করবেন? আপনি জাস্ট স্পিকিং প্র্যাকটিসের জন্য 15টা মিনিট প্রতিদিন টাইম বের করেন, এবং এই 15টা মিনিটকে আবার 3টা পার্টে আপনি ভাগ করেন। ডিভাইড দিস 15 মিনিটস ইন্টু 3 পার্টস। পার্ট 1 listening, part 2 shadowing or repetition, point out this note, part 2 shadowing or repetition, and part 3 practicing or speaking. I mean, আপনি যে কোনো একটা টেড টক ভিডিও, কোন একটা বিবিসি বা সিএনএন নিউজের শর্ট ক্লিপ, ইউটিউব থেকে আপনি দেখেন, কোন একটা টক শো, কোন একজনের স্পিচ আপনি ইউটিউব থেকে দেখেন, ইংলিশ স্পিচ ফর দ্য 5 মিনিটস, যেখানে সাবটাইটেল দেওয়া আছে, বা ওই একটা ক্লিক করলেই সাবটাইটেল ওপেন হয়ে যায় যে কোনো ভিডিওর, ইউটিউবে আপনারা যারা ভিডিও দেখেন। সো সেইটা আপনি ভালোভাবে শোনেন 5 মিনিট, ফর দ্য 5 মিনিটস,
5 মিনিটের জন্য যে কোনো একটা টপিক যেটার প্রতি আপনি ইন্টারেস্টেড, যেটা আপনার কাছে সহজ মনে হয়, ইউটিউব থেকে আপনি দেখেন। দেখার পর পজ করে করে যেগুলো আপনি শুনলেন, লিসনিং করলেন 5 মিনিট, ওদের কথা কথা অনুযায়ী, কোনো গ্রামার বোঝার দরকার নেই, কোনো স্ট্রাকচার, কোনো টেন্স বোঝার দরকার নেই, ওই কথাগুলো আপনি রিপিট করেন, শ্যাডো করেন, নিজে নিজে অ্যালাউডলি বলেন ওই কথাগুলো যে কোনো একটা স্পিচ থেকে। মনে করেন আমি এখানে গেলাম, মনে করেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর যে কোনো একটা টেড টক, টক শো, স্পিকিং প্র্যাকটিস, যে কোনো কিছু আমি এখানে সার্চ দিলাম যে ইংলিশ স্পিচ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইংলিশ স্পিচ। এই যে আমি সার্চটা দিলাম, অনেক ভিডিও আসছে। এই যে বারাক ওবামার একটা ভিডিও আসছে। আহ, এই ভিডিওগুলো আপনি জাস্ট 5 মিনিটের জন্য শেখেন, নট ফর দ্য 30 মিনিট, 30 মিনিট না, 5 মিনিটের জন্য একটা ভিডিও। এই যে সাবটাইটেল সহ যেগুলো দেওয়া আছে, এইটা আপনি শুনে ওইখানে ওরা যা বলছে সেটা আপনি রিপিট করেন। যে কথাটা বলছে সেটা আপনি কি করবেন, রিপিট করেন, রিপিটেশন প্রসেসে আসেন। এখানে বলছে and although I wasn't sure exactly how I was gonna do that, how I was gonna do that, I was possessed within this abiding faith, within this abiding faith, that if we could give people more of say in the forces that govern. So, এই যে স্পিচটা আপনি শ্যাডো করেন, শ্যাডো করার পর ওই 5 মিনিট যখন আপনি শ্যাডোইং করছেন, সেখান থেকে আপনার যদি একটুও মনে থাকে, একটুও সেটা আপনি বুঝতে পারেন স্পিচটা, সেইটা আপনি প্র্যাকটিস করেন আপনার ঘরে মিরর বা আয়নার সামনে, বা মোবাইলে একটা কন্টেন্ট তৈরি করেন ইংলিশ স্পিকিং ভিডিওর উপর, নিজে নিজে সেটা দেখেন। নিজেরটা নিজে দেখলে বোঝা যায় ভুলটা কোথায় হচ্ছে। যদি স্পিকিং করতে ব্যর্থ হন, যদি স্পিকিং করতে না পারেন, যদি বলেন যে আমি লিসনিং করলাম 5 মিনিট, 5 মিনিট শ্যাডোইং বা রিপিটেশন করলাম, এবং আর 5 মিনিটের জন্য আমি যখন স্পিকিং করতে গেলাম আমি পারলাম না, তাহলে ওই 5 মিনিট আপনি রাইটিং এর কাজে লাগান। রাইটিং এর কাজে লাগাবেন মানে কি, ওই যা যা লিসনিং করলেন, যা যা শুনলেন, ওই কথাগুলো যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আপনি খাতায় নোট ডাউন করেন 5 মিনিটের জন্য। অর্থাৎ এখানে যদি আপনি স্পিকিং করতে না পারেন শ্যাডোইং এর পর, এটা পারে না কারা, যাদের একদম এই যে আমি যা পড়াচ্ছি টেন্স, এগুলো সম্পর্কে যদি কনসেপ্ট থাকে তাহলে আপনি পারবেন, যদি না থাকে তাহলে আপনি পারবেন না। যদি না পারেন, ওই যা যা আপনি শুনলেন, যা যা শ্যাডোইং করলেন, সেটার ছোট ছোট নোট আপনি খাতায় লেখেন, ছোট ছোট শর্ট সেন্টেন্স, 5 থেকে 7টা সেন্টেন্স ওই ভিডিওর উপর লেখেন। সব লিখতে হবে না, 5 মিনিটের ভিডিও থেকে হয়তো আপনি 20টা সেন্টেন্স শুনবেন, আপনি ইম্পর্টেন্ট 5 থেকে 7টা সেন্টেন্স একটা খাতায় পজ করে করে লেখেন যে এই লোকটা এই স্পিচটা দিয়েছে। লেখার পর সেটা আপনি আর 5 মিনিট স্পিকিং করেন, তখন আপনি পারবেন। অর্থাৎ আপনাকে আর 5 মিনিট বাড়াতে হবে। টোটাল ইউ হ্যাভ টু গিভ 20 minutes ফর প্র্যাকটিসিং দিস ল্যাঙ্গুয়েজ। অ্যাটলিস্ট 10 দিন এই প্র্যাকটিসটা, এই হ্যাবিটটা আপনি গড়ে তোলেন, দেখবেন আপনি স্পিকিং এক্সপার্ট হতে পারবেন। বুঝতে পারছেন কেউ আমার কথাগুলো? এই কথাগুলো কেউ বলে না, বাট Yes, এগুলো sir. করতে হয়। 20 মিনিট টাইম বের করা Yes, সারাদিনে sir. কঠিন কোনো কিছু না। বলেন। আমি আজকে একটু প্রবলেমের কারণে ঠিক টাইমে ক্লাস জয়েন করতে পারি নাই। কালকে যে প্রেজেন্টেশনটা দিয়েছিলেন ওইটা কি নিয়েছিলেন আজকে? না, আমি তো নেই কিছু নেই, আগামীকাল নেই, আগামীকাল নেই। তাহলে আমি যা যা বললাম এটা আপনারা একটু করেন, ফলো করেন, আর এইগুলো প্র্যাকটিস করবেন। আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, রেকর্ডেড ক্লাস দ্রুত পাঠিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।